নমস্কার, নক্ষত্রবার্তা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। নক্ষত্রবার্তা অনুষ্ঠান সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানের জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। তার কারণ হচ্ছে আপনার প্রতিবেশী, আপনার বাড়ির লোক, আপনার চেনাশোনা অনেক মানুষ, বহু বছরের অভিজ্ঞতা, একমাত্র তারা গোপালদাকেই ভরসা করেন, গোপালদার কাছে গিয়েছেন এবং তারা কিন্তু জীবনের উন্নতির পথটা খুঁজে পেয়েছেন। আর সে কারণেই যে কোনো সমস্যা হোক, আপনার প্রথম পছন্দ ভারতবর্ষের শ্রেষ্ঠ অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম সেই মানুষটি অর্থাৎ গোপালদা। তার পাশাপাশি রয়েছে আরও বেশ কয়েকটা আকর্ষণ, সেটা হচ্ছে অবশ্যই বাড়িতে বসে কিছু করার বিষয়, রয়েছে ম্যাগাজিন এবং রয়েছে অবশ্যই তার ইনস্টিটিউশন। সব কিছু নিয়ে আজকের আমরা অনুষ্ঠান শুরু করব এবং রয়েছেন গোপালদা, শ্রী গোপাল ভট্টাচার্য। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ধন্যবাদ। এবং গোপালদা, আজকে কি বিষয় আমরা জানছি? কালকেই আলোচনা শুরু করেছিলাম তিরুপতি বালাজি নিয়ে, যে তিরুপতি বালাজি কেন, আপনারা প্রত্যেকেই জানেন যে সারা পৃথিবীতে যত মন্দির আছে এই মন্দিরের মধ্যে তিরুপতি বালাজির মন্দির হচ্ছে সব থেকে সমৃদ্ধ মন্দির। অর্থনৈতিক দিক থেকে হোক, রত্নের দিক থেকে হোক, সবকিছুর দিক থেকে তিরুপতি বালাজির মন্দির হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সব থেকে মানে সমৃদ্ধশালী মন্দির বলা যায়। ভারতবর্ষের সবাই যারাই তিরুপতির বালাজির মন্দিরে যাক না কেন, তারা হয় নগদ অর্থ, না হলে মূল্যবান রত্ন, মূল্যবান কিছু না কিছু তিরুপতি বালাজিকে প্রদান করে। এবং আমি বলেছিলাম যে তিরুপতি বালাজির মন্দিরে এত অলংকার, এত রত্ন, এত রয়েছে, কি বলে, এত অর্থ রয়েছে, যা দিয়ে কিন্তু সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে 3 দিন পুরো খাইয়ে দেওয়া যায় একদম। তো এই যে তিরুপতি বালাজির মন্দিরে কেন মানুষে অর্থ দান করে এবং এর সঙ্গে বৃহস্পতি গ্রহের যে কি সম্পর্ক, এবং ভারতবর্ষে যত বড় বড় ধনী ব্যক্তি আছে তারা সবাই তিরুপতি, বা কেউ হয়তো 100 গ্রাম সোনার হয়তো গয়নায় দিয়ে দিল, কেউ আবার সেলিব্রিটিরাও কেজি সোনা দিয়ে দেয়, কেউ আবার মানে ক্যারেটের পর ক্যারেট হীরের রত্ন, কয়েক হাজার ক্যারেটের হীরের রত্ন দেয়, কয়েক হাজার বহু মূল্যবান জিনিস দান করে। সত্যি সেই তিরুপতি বালাজি নিয়েই আমাদের আজকের এপিসোড চলবে। কেন তিরুপতি বালাজি মন্দিরে অর্থ দান করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদে সেই মানুষের কোনোদিন অর্থের অভাব হয় না, সেই মানুষের কোনোদিন আর্থিক বিপর্যয় জীবনে আসে না। সেই জন্যই তিরুপতি বালাজি মন্দিরের মাহাত্ম্য, সেটাকে নিয়ে অবশ্যই মাহাত্ম্যটা আমার মনে হয় আমাদের প্রত্যেকে জানার জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিক, ভালো দিক। আলোচনায় ফিরছি, তবে কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি টুম্পা পাল বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, একটু পরিষ্কার করে জোরে বলবেন। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ব্যাপারে জানবো। আপনার ব্যাপারে। আর একটু জোরে হবে, আওয়াজটা শোনা যাচ্ছে না পরিষ্কার একদম। হ্যালো। হ্যাঁ বলুন, আপনার সম্বন্ধে জানবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমার অনুষ্ঠান দেখেন তো? গলার জোর এত কম কেন? একটু জোর করে বলতে হবে, নাহলে শোনা যাবে না। কেমন? আচ্ছা ঠিক আছে। অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে? ভালো লাগে। আর হচ্ছে যে ইসেটা যে করতে বলছে শুক্রের ইসেটা, ওটাও আমি করি। কি করেন? ওই যে শুক্রর প্রবলেম থাকলে একটা যে হাত জোর করে ক্রস করে করার সেটা দিয়েছেন, যে ওটা আমি করি। আচ্ছা বেশ, খুব ভালো। আপনি আপনার সম্বন্ধে জানবেন, বলুন। হ্যাঁ, আমার হচ্ছে ডেট অফ বার্থ 20 জুলাই 1991। 20 জুলাই 91 সালে জন্ম। কটার সময়? সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টা। কোথায় জন্ম? শিলিগুড়িতে। আগে রাশি লগ্ন কিছু জানেন? তুমি রাশি লগ্ন এগুলো জানো? হ্যাঁ, রাশিটা লগ্নটা জানি। রাশি লগ্ন জানো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ, আমি বলছি মেলা। প্রথম কথা হচ্ছে, তোমার যেটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী জন্মছক শনিবার ছিল এইটা। হ্যাঁ। ঠিক আছে। মকর লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম, শুক্লপক্ষের দশমী তিথি ছিল। এইটা হচ্ছে মোটামুটি হরস্কোপ। এই লগ্নে শনি, যাদেরই লগ্নে শনি থাকে তাদের সব কাজ বিলম্বতা বা বাধার মধ্যে দিয়ে এগোতে হয়। লগ্নে শনি সব কাজে দেরি করায়, সব কাজে বিলম্বতা দেয় এবং অনেক সময় বিভিন্ন কাজে হতাশা বা ফ্রাস্ট্রেশন দেয়। শনিভঙ্গ কালসর্প দোষও আছে জন্মকুষ্ঠিতে। রাহু কেতুর একদিকে সব গ্রহগুলো চলে গেছে,
কেবল শনিটা কেবল বাইরে রয়েছে, শনিবঙ্গ কালসর্প দোষ রয়েছে। আবার বুধ শুক্রমঙ্গল একসঙ্গে অষ্টম স্থানে বসে রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, চন্দ্রের আগে পিছে কোনো গ্রহ নেই, কেমদ্রুম দোষ রয়েছে। মানে এই চার্টে 3টে দোষ আছে, একটা হচ্ছে শনিবঙ্গ কালসর্প দোষ, একটা হচ্ছে মাঙ্গলিক দোষ, আর একটা হচ্ছে কেমদ্রুম দোষ। কেমদ্রুম দোষ থাকলে মানসিক শান্তির অভাব থাকে। আচ্ছা, তোমার দেখো যদি লাইফস্টাইলটা যদি আমি বলি, সব কিছুই হয়েছে কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হয়েছে, ঠিক আছে? যেমন ছোটবেলায় দেখো পড়াশোনার জায়গাতেও মোটামুটি, মানে খুব ভালো বলবো না, খুব মন্দ না, মিডিওকার স্টুডেন্ট, মিডিওকার রেজাল্ট ইত্যাদি হয়েছে। নিজের হয়তো তুমি চাকরি বাকরি কিছু করো? চাকরি বলতে আমি এমনি গভর্নমেন্ট না, মানে হচ্ছে যে হ্যাঁ, ICT বেসরকারি সংস্থায় সেটাই কাজ বলছি যে করো। চাকরি বাকরিও যেটা করো সেটাও দেখো মোটামুটি। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা, মাঙ্গলিক দোষ ঠিক করেছো? মাঙ্গলিক দোষ তো তেমন কোনো ঠিক করা হয়নি। আর তো মাঙ্গলিক দোষ যদি থাকে তাহলে তো তোমার এই যে মাঙ্গলিক দোষ রয়েছে, তোমার তো মনে হয় ম্যারেড লাইফও খুব একটা ভালো নয়। বিবাহিত জীবন কেমন? বিয়ের দিন থেকে স্টার্ট করে আমাদের এই আজকে 3 বছরে পড়লো, মানে 3 বছর চলছে হলো। আমি একটুকু শান্তিতেও নাই, যে কোনো কারণে হোক না কেন, মানে মনের দিক থেকেও নাই, কোনো দিক দেখো, থেকেই নাই। হাতে নাতে প্রমাণ যে মাঙ্গলিক দোষ কতটা এফেক্ট করে। সেটাই তো বলছি যে শুক্র মঙ্গল অষ্টমে রয়েছে, প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে। মানে 2.5-3 বছর সময়টা তুমি খুব ফ্রাস্ট্রেটেড হচ্ছ সব কাজেই। দেখো মানে কি বলে, কর্মের দিক থেকেও খুব মোটামুটি এটা জব করছে। ম্যারেড লাইফ খুবই প্রবলেমেটিক, অষ্টমে শুক্র মঙ্গল, মানে ফ্যামিলি লাইফ খুবই খারাপ হয়। একবারে বিয়ের দিন থেকে এটা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ। বলছেন। তো এই জায়গাগুলোকে একটু তোমার বাড়ির পাশাপাশি কোনো 3টে জায়গাকে ঠিক করো, শনিবঙ্গ কালসর্প দোষ, কেমদ্রুম দোষ আর মাঙ্গলিক দোষ, এই 3টে। আর আমি কিছু ঘরোয়া টোটকাও বলি। কালসর্প দোষ থাকলে যেমন শিবের পুজো খুব বেশি করে করবে। নাগকেশর পুষ্প পাওয়া যায়, যদি নাগকেশর পুষ্প দিয়ে যদি ভগবান শিবকে যদি পুজো করা যায়, কালসর্প দোষের অশুভ দোষ অনেকটা কাটে। কালসর্প দোষ থাকলে ভগবান শিবকে নিত্য নিয়মিত অন্তত প্রত্যেক সোমবার 8টা করে বেলপাতা সব সময় দেবে, কেমন? আর মাঙ্গলিক দোষ যেহেতু রয়েছে, বগলামুখীর বীজ মন্ত্র, লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদম স্তম্ভয় জিহ্বাং কিলয় বুদ্ধিং বিনাশয় লিং ওং স্বাহা, এই যে মন্ত্রগুলো 18 বার 28 বার, যতক্ষণ না পার্মানেন্ট প্রতিকার করতে পারছো, এইগুলোকে সবসময় কন্টিনিউ করো, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছি। বলো। মানে এই রিসেন্ট 4-5 মাস থেকে আমার হাজবেন্ডের সাথে প্রচন্ড ঝামেলা, একটা আগের পুরনো ব্যাপার নিয়ে। তো ও তো আমার সাথে থাকতে চাইছেই না, আমি জোর করে আর কি আছি, ও খাওয়া দাওয়া কিছু না, তো ও তো চাচ্ছে ছেড়ে দিতে। তো আমার কি এটা ঠিক হবে? আমি বলছি যে দেখো, আমরা সবসময় চেষ্টা করি যে ভাঙা সংসারকে জোড়া লাগানো। একদম একদম। অনেক আমার কাছে, আমি 26 বছর প্র্যাকটিস করছি জ্যোতিষে। 26 বছরে আমি অন্তত কয়েক লক্ষ লোক দেখেছি। এরকম বহু মানুষ এসেছে যাদের ফ্যামিলি লাইফ ভীষণ ডিস্টার্ব, হরিবল, প্রায় ডিভোর্সের মামলাও হয়ে গিয়েছে, তারপরেও তারা আজকে সংসার করছে, ভালোভাবে সুখে আছে। সুতরাং প্রথমেই এটা ভেবে নেওয়া ভুল হবে। দোষ তো আছে জন্মকুষ্ঠিতে, একটা এটাকে বলি মাঙ্গলিক দোষ, একটা বার্থ ডিফেক্ট, কিন্তু সেই দোষেরও কিন্তু যথাযথভাবে প্রতিকার এবং কিছু বিধান মানলে সেই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব। আমার যেটা মনে হয় তোমার পক্ষেও এই জায়গাটা বেরিয়ে আসা সম্ভব হবে। তুমি তোমার কাছাকাছি যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজার থাকে তাকে দেখি, আমি যেগুলো বললাম যে এই কেমদ্রুম দোষ, মাঙ্গলিক দোষ এবং শনিবঙ্গ কালসর্প দোষ, এই 3টে দোষকে ঠিক করে দেখো, তোমার আর্থিক জায়গাও ভালো হবে, সাংসারিক জায়গাও ভালো হবে, সব দিক থেকে তুমি একটা ভালো টাইম ফেস করতে পারবে। আর যতক্ষণ না এই 3টে জায়গাকে ঠিক করছো, আজ ধরো আমি কথায় আমি ধরলাম যে এই বিয়েটা হয়তো ভেঙে গেল, এর পরেও যে ম্যারেড লাইফ পিসফুল হবে এমন কথা নয়, ঠিক কথা। তো সেই জন্য এই জায়গাটাকে সবার আগে যথাযথভাবে ঠিক করার প্রয়োজন আছে। মানে বিবাহিত জীবনটাকে ভালো করার জন্য কিন্তু এইটার হচ্ছে একটা বড় মেডিসিন। তাই অবশ্যই বিবাহিত জীবন ভালোর জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। ফোন নাম্বার যাচ্ছে, প্রথম থেকে বলবো একটু মোবাইলে সেভ করুন। আর ভীষণ ভালো একটা দিক নিয়ে আমরা আজকে আমি আলোচনা তো করতে বলেছিলাম যে যাদের বিবাহিত জীবন সমস্যা রয়েছে তারা সব সময় আজ্ঞা চক্রকে মেডিটেট করবেন। আজ্ঞা চক্র হচ্ছে শুক্র, এই আজ্ঞা চক্র থাকে হচ্ছে আমাদের ভ্রুর মাঝখানে, দুটো মাঝের আঙুল জোড়া, এই আঙুলগুলো জোড়া, দুটো আঙুলকে এরকম করে ক্রস এইখানে রেখে জাস্ট এখানটাকে কনসেন্ট্রেট করতে হয়। এটা কনসেন্ট্রেট করলে সব কিছুর দিক থেকেই, ম্যারেড লাইফ সব দিক থেকেই
একটা ভালো জীবন পাওয়া যায়। এগুলো তো সমস্ত মানে একটা মানে টেম্পোরারি রেমেডি, সোজা কথা বলা যায়। কিন্তু যদি যেমন এই চারটা যেটা দেখলাম, সেখানে শুক্র মঙ্গল একসঙ্গে রয়েছে, লগ্নের অষ্টমে মঙ্গল, শুক্রের সঙ্গে মঙ্গল, তাহলে মাঙ্গলিক দোষের প্রভাবটা অনেকটা বাড়ছে। এই জায়গাগুলো একটু পার্মানেন্ট রেমেডি করার দরকার পড়ে। অবশ্যই, মানে কিছুটা ফার্স্ট এড বক্সের মতন, আবার কিছুটা ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্ট করার মতন। আমি তো বলি যে আমরা এখান থেকে, এটা একদম এক্স্যাক্টলি ঠিক কথা বলেছেন, যে আমরা এখান থেকে যেটা বলি সেটা হচ্ছে ফার্স্ট এড ট্রিটমেন্ট, ফার্স্ট এড বক্সের। একদম একদম। হ্যাঁ, এই যে প্রতিকার, এই যে টোটকা, এই যে উপাচার, যতক্ষণ না পার্মানেন্ট করা যাচ্ছে ততক্ষণ এইগুলোকে প্রয়োগ করতে হয়। যাই হোক, যেটাকে নিয়ে আমি আলোচনা করছিলাম যে তিরুপতি বালাজি মন্দিরের সঙ্গে অর্থনৈতিক বাক্য কিভাবে জড়িত। একবার দেবতারা ঠিক করলো, কালকে বলেছিলাম এই গল্পটা একটু ছোট্ট করে বলে দিক। একবার দেবতারা ঠিক করলো যে 3 জন দেবতার মধ্যে কে শ্রেষ্ঠ, ব্রহ্মা না বিষ্ণু না ভগবান দেবাদিদেব মহাদেব, তা স্থির করতে হবে। কেউ বললো ব্রহ্মা বড়, কেউ বললো বিষ্ণু বড়, কেউ বললো শিব বড়। এখন এই 3 দেবতার শক্তি হচ্ছে সমান, পাওয়ার হচ্ছে সমান, 3 দেবতা হচ্ছে একে অপরের পরিপূরক। 3 দেবতাই মধ্যেই 3 জনই হচ্ছে হরিহরাত্মা বলা হয়। তখন তারা এই দায়িত্বটা দিল ভৃগুকে, ঋষি ভৃগুকে। ঋষি ভৃগু কৈলাসে গেল, গিয়ে দেখলো যে দেবাদিদেব পার্বতীর সঙ্গে তিনি প্রেমাভাবে মগ্ন। ভৃগুকে দেখেও ভগবান দেবাদিদেব মহাদেব কোনো রকম ভাবে তাকে হাই হ্যালো কিছু বললেন না, তাকে সম্মান জানালেন না। তখন ভৃগু শিব ভগবান দেবাদিদেবকে শাপ দিলেন যে তুমি, তোমার বুদ্ধি নেই যেহেতু, তুমি পিণ্ড আকারে গ্রহণ করবে। সেই থেকে শিব হচ্ছে লিঙ্গ, এবং তোমাকে যে মূর্তি আকারে পুজো করবে তার সর্বনাশ হবে। সেই জন্য শিবকে মূর্তির আকারে পুজো করতে নেই। দেখবেন আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ যতগুলো মন্দির আছে সব জায়গায় দেখুন শিবের কিন্তু কোনো মূর্তি নেই, শিব কিন্তু সেখানে লিঙ্গ আকারে পূজিত, এই ভৃগু ঋষির শাপের কারণে। আচ্ছা, ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মাও সেই না দেখার ভান করলো, কোনো রকম সম্মান জানালো। এতে ঋষি ভৃগু আরো রেগে গেল, রেগে গিয়ে বলল তুমি তো আমাকে সম্মান দিলে না, সামান্য সম্মান দেওয়ার প্রয়োজন মনে করলে না, তোমাকেও এই পৃথিবীতে কেউ সম্মান দেবে না, তোমারও এই পৃথিবীতে কেউ পুজো করবে না। সেই জন্য ব্রহ্মার কিন্তু কোনো মন্দির নেই, একমাত্র পুষ্করে মন্দিরে। যেমন দেখবেন শিবরাত্রি হয়, নারায়ণের পুজো হয়, সত্যনারায়ণ পুজো হয়, সবকিছু হয়, দেখবেন ব্রহ্মার কেউ পুজো করে না। ব্রহ্মার পুজো যদি কেউ গৃহে করে, ভৃগু ঋষির শাপে তার মহা সর্বনাশ হয়। সেই জন্য ব্রহ্মার কোনো পুজো গৃহস্থরা করতে পারে না আমাদের শাস্ত্র মতে। ব্রহ্মার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ভগবান ঋষি ভৃগু চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। বৈকুণ্ঠ ধামে অনন্ত নাগের ওপরে ভগবান বিষ্ণু অর্ধ শায়িত অবস্থায় ছিলেন, মা লক্ষ্মী তার পাশে ছিলেন। কিন্তু ভৃগু তো তখন রেগে খুব অস্থির, যে শিবের থেকে সে সম্মান পায়নি, ব্রহ্মার থেকে সে সম্মান পায়নি, তার প্রচণ্ড রাগ এবং ক্রোধ। সে গিয়েই বৈকুণ্ঠ ধামে কোনো কথা না বলে ভগবান বিষ্ণুর বুকের মধ্যে পা দিয়ে আঘাত করলো। এতে কিন্তু ভগবান বিষ্ণু কোনো রকম ভাবে রাগলো না, বা কোনো রকম ভাবে তাকে কোনো অভিশাপ দিল না, তিরস্কার করলো না, দণ্ড দিল না, বরং ঋষি ভৃগুকে তিনি আদর সম্ভাষণ করলেন এবং তাকে তিনি অর্ঘ্য দিলেন। ঋষি ভৃগু তখন ঘোষণা করলেন যে 3 দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু। কিন্তু এই ব্যাপারটা তো এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত রাগ হলো। স্বামীর হাজবেন্ডের হৃদয়ে থাকে তার স্ত্রী, আর স্ত্রী যারা তাদের হৃদয়ে থাকে তাদের স্বামী। একদম। তো সুতরাং ভগবান বিষ্ণুর হৃদয়ে কে থাকেন, ভগবান বিষ্ণুর বক্ষস্থলে কে থাকেন, ভগবান বিষ্ণুর বক্ষস্থলে থাকে মা লক্ষ্মী। মা লক্ষ্মী অত্যন্ত কুপিত হলো যে আমি তো তোমার হৃদয়ে থাকি, সেখানে একজন পদাঘাত করলো, তুমি তাকে কোনো রকম তিরস্কার করলে না, কোনো রকম দণ্ড দিলে না, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি তোমার কাছ থেকে চললাম। মা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম ত্যাগ করলো। এখন মা লক্ষ্মী যেখানে, সেখানেই অর্থ। মা লক্ষ্মী যে এই যে সোনা গয়না যা পড়ছে, দামি ঘড়ি, হ্যাঁ যা পড়ছেন, বাড়ি ঘরদোর যা ভালো করে সাজাচ্ছেন, দামি দামি কাপড় জামা পরছেন, সবই হচ্ছে মা লক্ষ্মীর কৃপা। যেখানে মা লক্ষ্মী নেই সেখানে সেই ঘরে স্ত্রী নেই। যেখানে যেই ঘরে অশান্তিতে পরিপূর্ণ, সারাক্ষণ সদস্যদের মধ্যে, পরিবারের মেম্বারদের মধ্যে ঝগড়া অশান্তি ছাড়া কিছু হয় না, সেখানে মা লক্ষ্মী থাকে না। যেখানে
স্বামী স্ত্রীর একে অপরের প্রতি আদর নেই, সেখানে মা লক্ষ্মী থাকে না। এগুলো আমার কথা নয়, এগুলো শাস্ত্রের কথা। একদম। তো সেই জন্য মা লক্ষ্মী বিদায় নিল। মা লক্ষ্মী বিদায় নিয়ে মা লক্ষ্মী পৃথিবীতে পদ্মাবতী, এক রাজার নাম হচ্ছে আকাশরাজ, আকাশরাজের কন্যা হিসাবে পদ্মাবতী নামে আকাশরাজের কন্যা হিসাবে পৃথিবীতে তিনি জন্ম নিলেন। আচ্ছা। এখন যেই মাত্র মা লক্ষ্মী বৈকুণ্ঠ ধাম থেকে গেল, ভগবান নারায়ণের মাথার সোনার যে মুকুট সেটা অন্তরিত হলো, গলায় যত রত্ন ছিল, যত মালা ছিল, যত সোনাদানা ছিল সব অন্তরিত হলো। মা লক্ষ্মী যখনই অন্তরিত হয় তার সঙ্গে সঙ্গে তার সম্পত্তি, অর্থ, সোনা দানা, রত্ন সবকিছুই অন্তরিত হয়ে যায়। বৈকুণ্ঠ ধাম হয়ে গেল একদম পুরো যেন মনে হচ্ছে একটা যেন শ্মশানপুরী। এখন এই মা লক্ষ্মীকে উদ্ধার করবেন কি করে ভগবান বিষ্ণু সেই ভাবতে লাগলেন, এবং সেই ভাবতে ভাবতে ভগবান বিষ্ণু পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। এবং পৃথিবীতে জন্মগ্রহণ করলেন তিনি এক মুনির আশ্রমে তিনি পালিত হলেন। আর মা লক্ষ্মী পালিত হলো একজন রাজার কন্যা রূপে। একদিন এই আশ্রমে একটা হাতি এসেছিল, ভয়ঙ্কর হাতি। সেই হাতিকে তাড়াতে গিয়ে এই ভগবান বিষ্ণু এই পদ্মাবতীর গৃহে পদ্মাবতীর রাজত্বে প্রবেশ করলো। আচ্ছা। এবং পদ্মাবতীকে দেখেই তাকে তিনি চিনতে পারলেন এটি হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী। কিন্তু পদ্মাবতীকে বিয়ে করবে কি করে? পদ্মাবতী হচ্ছে রাজার কন্যা, আর ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করেছেন একদম একটা জাস্ট সাধারণ মুনি ঋষির কুটিরে। তো এই মা লক্ষ্মীকে বিয়ে করার জন্য কি লাগে? টাকা লাগে, তো পয়সা লাগে। বিয়েতে লোককে খাওয়াতে হবে, মেয়েকে শাড়ি দিতে হবে, গয়না দিতে হবে, এই করতে হবে। এখন ভগবান বিষ্ণু টাকা পাবে কোথায়? তখন ভগবান বিষ্ণু, তখন ইন্দ্র, ব্রহ্মা এবং শিব এরা মিলিত হয়ে কুবেরকে বলল তুমি ভগবান বিষ্ণুকে ধার দাও, ঋণ দাও। আচ্ছা। এবং ভগবান বিষ্ণুকে এই ঋণ দেওয়ার ফলেই ভগবান বিষ্ণু কিন্তু এই পদ্মাবতীকে বিয়ে করতে পেরেছিল কুবের। এবং বিষ্ণু বলেছিল কুবেরকে এই কলিযুগ শেষ হতে হতে আমি তোমার থেকে যা ধার নিলাম সেই ধার সব শোধ করব। এবং এই ধারে যে এই পৃথিবীতে যে মানুষ সাহায্য করবে, যে মানুষ, এই যে ভগবান বিষ্ণু যিনি জগতের পরিপালক, তিনি ঋণে ডুবে রয়েছেন কুবেরের কাছে। এবং এই ঋণ শোধ করতে যে মানুষ এই কলিকালে সাহায্য করবে, তাদের প্রত্যেকের গৃহে, তাদের প্রত্যেকের হৃদয়ে ভগবান বিষ্ণু বিরাজমান থাকবেন, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে। এই যে ভেঙ্কটেশ্বর মন্দিরে যে অর্থ সম্পদ এগুলো দান করা হয়, এই যে বিষ্ণু যে কুবেরের কাছ থেকে অর্থ ধার নিয়েছিল, সেই অ্যাকচুয়ালি আমরা ভগবান বিষ্ণুকে সাহায্য করছি এই অর্থ দিয়ে, এই সম্পদ দিয়ে কুবেরের সেই ঋণকে মেটাতে। এবং সেই জন্য তিরুপতি মন্দিরে সব থেকে বেশি ডোনেশন, সব থেকে বেশি দান, সেটা অর্থই হোক, যে যা পারে। আপনার যদি সম্ভব না হয় আপনি 5 টাকাও দান করবেন, তাতেও আপনার কৃপা লাভ হবে, অনেক বেশি পাবে। হ্যাঁ, সেই জন্য কোটি কোটি টাকা দান, লক্ষ লক্ষ টাকা দান, লক্ষ লক্ষ মানে কেজি কেজি সোনার রত্ন, কেজি কেজি হীরের রত্ন, যে যত দান করবে তার 10 গুণ সে পাবে। সেই জন্য ভেঙ্কটেশ্বর মন্দিরে, তিরুপতি বালাজির মন্দিরে দান করা। এই মন্দিরে ভগবান বিষ্ণু স্বয়ম্ভু লিঙ্গ হিসাবে রয়েছেন। এই যে ভেঙ্কটেশ্বরের যে মূর্তি, এই মূর্তিকে কেউ বানায়নি, কোনো ভাস্কর বানায়নি, এই কোনো ইতিহাসের কোনো প্রমাণ নেই। ভেঙ্কটেশ্বরের মূর্তির যে চুল, সেটা কোনোদিন জট পাকিয়ে যায় না, মনে করা এটা ভগবান বিষ্ণুর আসল চুল। ভেঙ্কটেশ্বরের মন্দিরে একটা প্রদীপ রয়েছে, যেই প্রদীপে তেল লাগে না, ঘি লাগে না, অর্থ কয়েকশো বছর ধরে এমনি জ্বলছে এই প্রদীপ। ভেঙ্কটেশ্বরের মন্দিরের পেছন দিকের দেওয়ালে যদি কান দেওয়া যায়, সমুদ্রের গর্জন শুনতে পাবেন। এটা অদ্ভুত, যারা গেছে তারা জানে, আমি নিজে এটা প্রত্যক্ষ করেছি। এইরকম মানে কৃপা হচ্ছে ভেঙ্কটেশ্বর। এবং সেই জন্য ভেঙ্কটেশ্বরের মূর্তি যদি বাড়িতেও রাখা যায়, ছবির আকারে তিরুপতি বালাজির মূর্তি বাড়িতে পাওয়া যায়, সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী সাক্ষাৎ বাস করে। ভেঙ্কটেশ্বরের মূর্তির এতই মহিমা, ভেঙ্কটেশ্বরের ছবির এতই মহিমা, ভেঙ্কটেশ্বর তিরুপতি বালাজির ছবি পাওয়া যায়, সেই ছবি বাড়িতে যদি রাখা যায় সেটাও শুভ। এবং একটা মাটির ভার করতে হয়, মাটির ভারে যখনই আপনি রোজগার করবেন তার থেকে কিছু টাকা ওই মাটির ভারে ফেলতে হয়। আপনি মনে করুন যেতে পাচ্ছেন না, এখন 10 বছর হয়তো কখনো ভেঙ্কটেশ্বর আপনাকে
টানলে তবে তো যাবে না, অবশ্যই। ঈশ্বরে কি সেই টাকাটা তখন ওখানে দান করতে হয়। মানে 16 আনার মধ্যে 1 আনা হলো আমাকে দান করতে হবে। ওই এখানে তিরুপতি মন্দিরে দান করতে হয় এবং যতদিন না দান করতে পারছেন যাই হোক একটা মাটির ভার করে ওই তিরুপতি বালাজি মন্দিরের তিরুপতির ছবির সামনে জমাতে হবে। 1 টাকা 50 যাই হোক আপনার যা যখনই আপনি সামর্থ্য। মাইনে পেলেন সামর্থ্য, এতে আর্থিক ভাগ্য বৃদ্ধি হয়, বৃহস্পতির কৃপা লাভ হয়, মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। বাহ। এইটাই হচ্ছে তিরুপতি বালাজি মন্দিরের মাহাত্ম্য। খুব ভালো একটা বিষয় আজকে আমরা জানতে পারলাম এবং আমরা করব নিশ্চয়ই, কারণ গোপালদা যখনই যে বিষয়ে আলোচনা করে আমরা কিন্তু সেটা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি। কে আছেন আমাদের সাথে? অনেকক্ষণ ওয়েট করালাম, সরি। কে আছেন? নমস্কার। ঠিক আছে, নমস্কার দাদা ভাই, নমস্কার, প্রণাম নেবেন। কে বলছেন? আমি বলছি যে সুমন সম্রাট চ্যাটার্জি, আমার ছেলের জন্য জানতে চাই। সম্রাট চ্যাটার্জি সম্পর্কে জানবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে বলুন, এই যে বলি, তিরুপতি দাদার বালাজির সম্বন্ধে যে একটু। বিষয়টা আমরা শুনলাম সেটা কেমন লাগলো? কাল থেকে আমি শুনছি, কালকেও উনি বলেছিলেন। একদম উনি শুরু করেছেন কাল থেকে, ওই জন্য আমি থামাইনি, আমি বললাম যে গোপালদাকে শেষ করে নিক, এত সুন্দর একটা বিষয়। ওনার প্রোগ্রাম আমি প্রতিদিন শুনি, প্রতিদিন যখনই হয় শুনি, কালকেও শুনেছি এই প্রোগ্রামটা। আচ্ছা, বেশ। আজও শুনছিলাম, বেশ, ভালো বলুন লাগে। ছেলের সম্বন্ধে জানবেন, হাতে সময় হ্যাঁ। খুব কম, ছেলের ডেট অফ বার্থ। ছেলের ডেট 1985, 12ই মে, 12ই মে 85, হ্যাঁ, রাত্রি 1:31। রাত্রির 1:31। কোথায় বরাকর, বরাকর। বরাকর আসানসোল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসানসোল। কতদিন অনুষ্ঠান দেখছেন? আমি অনেকদিন দেখি দাদা, পাই না লাইন। আচ্ছা। তবে আপনার কাছে একজন গেছিল, খুব উপকৃত হয়েছে। সে ডেন্টালে হয়েছে, এখন ডেন্টালে ডাক্তার হয়েছে। কি আর হয়েছে? ডেন্টালে ডাক্তার হয়েছে। ডাক্তার হয়েছে, ডক্টর হয়ে গেছে, যাক। হ্যাঁ বেশ, হ্যাঁ। খুব ভালো আপনাকে খবর ভগবানের মতো মানুষ উনি বললেন যে আমাকে তুমি ওখানে ফোন করো, বা ভালোবাসেন উনি। একদম আমাদের হাতে একদম সময় কম। রবিবার জন্মবার, কুম্ভ লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ছিল। আচ্ছা, যেটা মেন ব্যাপার হচ্ছে যে এইটা আমি খুব সময় কম, প্রথম কথা বলি, দেখুন আপনার ছেলে গ্রহণ দোষ আছে, নাচ দোষ রয়েছে, ছেলের পড়াশোনা ভালো, মেধাবী হবে, হয়তো টেকনিক্যাল লাইন বা সায়েন্স লাইন নিয়ে পড়াশোনা করবে, চাকরিও ভালো, কিন্তু এরও ক্ষেত্রে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে যে দেখুন লগ্নের চতুর্থে মঙ্গল, মাঙ্গলিক দোষ রয়েছে। একটু আগেই বললাম মাঙ্গলিক। ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ, বিয়ে দিয়েছি, এরও তো কেস মাঙ্গলিক- চলছে, ডিভোর্স কেস চলছে। এগুলো ডিভোর্স কত- কেস চলছে বাবা, পরপর দুটো ফোন এক। দেখুন এই যে দেখুন অনেকে এইগুলোকে নিয়ে বলে যে মাঙ্গলিক, আমি তো প্রমাণ শুনতে করে থাকুন। দেখিয়ে দিই। হ্যাঁ, একদম তো প্রমাণিত, আপনি এটা এই বন্ধুরাই দোষটাকে প্রমাণ আগে ঠিক করেন। করান, আর একটা হচ্ছে নাচ দোষ আছে, বুধ রাহু একসঙ্গে, এটাকেও একটু ঠিক করান। সব জায়গাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, আগরতলা, মালদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর, গুয়াহাটি, মিদনাপুর, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, হলদিয়া, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, কোচবিহার, এদিকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা। জাস্ট একটু ফোন নাম্বারে ফোন করুন, তারা আপনাদের সহযোগিতা করে দেবে। আজকে হাতে সময় একদম নেই। তিরুপতি বালাজি বাড়িতে ছবি কি করে প্রতিষ্ঠা করবেন এবং এই ছবি প্রতিষ্ঠার পরে বাড়িতে কি কি নিয়ম পালন করতে হয় আমি বুধবার 12:05 লাইভ অনুষ্ঠানে বলবো। বেশ গোপাল, বুধবার 12:05 সেই লাইভ অনুষ্ঠানে আমি বলবো তিরুপতি বালাজির ব্যাপারে আরো বিস্তারিত কিছু তথ্য আপনারা শুনবেন, উপকৃত হবেন এবং যেগুলো বলবো করবেন। মা ভগবান বিষ্ণুর এবং মা লক্ষ্মীর আপনাদের গৃহে কৃপা বর্ষিত হবে। একদম ভালো থাকুন, নমস্কার। নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি, মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গুয়াহাটি ও শিলচর চেম্বার 8584038631।